ক্লাস 8-এ আজকে আমরা শুরু করব যে চ্যাপ্টারটা, সেটা বলার আগে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে সূর্য থেকে আমরা কি পাই, তাহলে তোমরা সবাই এক কথায় উত্তর দিবে, সূর্য থেকে আমরা পাই তাপ আর আলো, তাই না? বা আমি যদি প্রশ্ন করি যে আয়না তো সবার বাড়িতেই থাকে, আয়নার মধ্যে যদি সূর্যের আলো ফেলা যায় তাহলে কীরকম লাগে? সূর্যের আলো ফেলা যায় তাহলে কীরকম লাগে দেখতে? এটা আমরা ছোটোবেলায় অনেকেই মজা করতাম, আয়নার মধ্যে সূর্যের আলো ফেলতাম। তাহলে কী দেখতাম আমরা? যে দূরের কোনো দেওয়ালের মধ্যে সেই আয়নার একটা চকচকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাই তো? তো এই আলোচনাগুলো থেকে আমরা বুঝতেই পারছি যে আজকে আমাদের পড়ার বিষয় আলো। তো আলো চ্যাপ্টারটা ক্লাস 7-এও তোমাদের ছিল, ক্লাস 7-এও আমরা আলো সম্পর্কে কিছুটা পড়েছিলাম। তো তার মধ্যে আমরা যেগুলো জিনিস পড়েছিলাম ক্লাস 7-এ সেগুলোই আমরা একটুখানি আবার রিভাইজ করে নিয়ে তারপরে আমরা এইটা যেগুলো আছে তার মধ্যে ঢুকছি, ঠিক আছে? তো আলো ক্লাস 7-এ আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো আলোক উৎস ছিল, মানে আলো কোথা থেকে, আলো যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটাই আলোক উৎস। তো সেক্ষেত্রে আমি কিন্তু সূর্য বলতে পারি, টর্চ বলতে পারি, মোমবাতি বলতে পারি, তাই না? টিউবলাইট বলতে পারি, সবই আলোর উৎস। সেখানে আমরা দেখেছিলাম আলো কীরকম পথে চলে, আলো কিন্তু সরল রেখায় চলে। এরকম আলোর আরও কিছু ধর্ম আমরা দেখেছিলাম। আর আমরা দেখেছিলাম যে যদি কোনো দর্পণের পরে মসৃণ কোনো প্রতিফলকে আলোক রশ্মি এসে পড়ে তাহলে কি দেখা যায়? সেই আলোক রশ্মিটা আবার এই মসৃণ প্রতিফলক থেকে যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমেই আবার ফিরে যায়। তার মানে কি, আলোক রশ্মি কোনো একটা মাধ্যম থেকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে, যেটাকে আমরা বলছি মসৃণ প্রতিফলক, সেখানে পড়লে কি ঘটনা ঘটে? ওই প্রতিফলক থেকে আলোক রশ্মি নিজের দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমেই ফিরে যায়। তো আলোর এরকম দিক পরিবর্তনের মানে এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলনের সংজ্ঞাও আমরা ক্লাস 7-এ পড়েছিলাম যে আলোক রশ্মি যখন কোনো মাধ্যম থেকে এসে কোনো মাধ্যমে আপতিত হয় তখন দ্বিতীয় মাধ্যম থেকে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাওয়ার ঘটনাকে বলে আলোর প্রতিফলন। এখান থেকে আমরা আরও কিছু জিনিস দেখেছিলাম। সেটা কি? সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিটা যেটা দর্পণে এটা কি? এটা হচ্ছে প্রতিফলক, তাই না? এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিফলক। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? যে রশ্মিটা প্রতিফলকের উপর এসে পড়লো সেটাকে আমরা বলবো হচ্ছে আপতিত রশ্মি। যেটা আবার ফিরে চলে যাচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, ঠিক আছে? আর এই যে বিন্দুর উপরে আলোক রশ্মিটা পড়লো সেই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে আপাতন বিন্দু, ঠিক আছে? এবার যদি আমি আপাতন বিন্দুর উপরে এরকমভাবে কোনো লম্ব টানি সেটাকে আমরা বলবো অভিলম্ব। কী করলাম আমরা? প্রতিফলকের ওপর আপতন বিন্দু থেকে লম্ব টানলাম। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো? অভিলম্ব। এটাকে আমরা বলবো হচ্ছে অভিলম্ব। এবার অভিলম্বর সাথে দেখো আপাতন কোণটা, মানে আপতিত রশ্মিটাও একটা কোণ করে আছে, প্রতিফলিত রশ্মিটাও একটা কোণ করে আছে। তাহলে এই যে কোণটা সেটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি আপাতন কোণ। এটাকে আমরা বলবো হচ্ছে আপাতন কোণ। আর এই যে প্রতিফলিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণটা করে আছে সেটাকে আমরা বলবো যে প্রতিফলন কোণ। তো এই জিনিসগুলো আমাদের ছিল ক্লাস 7-এ। আমরা দেখেছি যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এটাকে আমরা আই দিয়ে, আপাতন কোণকে আই দিয়ে বোঝাই আর প্রতিফলন কোণকে এটা আর দিয়ে বোঝাই। আর এই দুটোর মান সবসময় সমান হয়, তার মানে আই ইকুয়াল টু আর হয়। আর এইটা আলোর প্রতিফলনের ছবিটা, এই জিনিসগুলো তোমরা ক্লাস 7-এ দেখেছো। এখানে দুটো সূত্র আছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, মানে সবাই এই সমতলটার মধ্যেই আছে। আর বা সবাই মানে উপর থেকে যদি লাইট যায় তাহলে ওপর দিকে লাইটটা ফিরে আসবে, অভিলম্বটা ওপরেই টানবো, মানে সবাই এরকম পারপেন্ডিকুলার এরকম
লেভেলটাতে আছে, কোনো আলোক রশ্মি লম্বভাবে আছে, কোনো আলোক রশ্মি এরকম টেবিলের তল দিয়ে যাচ্ছে, এরকম কোনো দিনও হয় না। সবাই একই সমতলে থাকে, আর আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তো এটা আমরা পড়েছি। তো এটা ছাড়াও আমরা ওখানটাতে আরও একটা ঘটনা পড়েছি, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ এটা আমরা সবাই নিজেদের প্রাত্যহিক জীবনে এই জিনিসটা লক্ষ্য করেছি যে কাচের গ্লাসে যদি জল নেওয়ার পর সেই জলের তলদেশটা যদি দেখো, বা কোনো গামলার মধ্যে জল নেওয়া হয়, জলের তলদেশটা যদি লক্ষ্য করা যায় উপর থেকে চোখ দিয়ে, মানে আমাকে চোখ রাখতে হবে, তাহলে কোথায় আমাকে চোখ রাখতে হবে ওপর থেকে যদি আমি চোখ দিয়ে দেখি, তাহলে আমরা কি দেখব, আমাদের এই তলটা মনে হয় কি কিছুটা উপরে উঠে এসছে, গ্লাসের তলটাকে মনে হয় কিছুটা উপরে উঠে এসছে। তো এই যে ঘটনাটার পেছনে আলোর যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ ব্যাপারটা কি, আলোর প্রতিসরণ হতে গেলে দেখো দুটো মাধ্যম থেকে আলোটা যাচ্ছে। এখানে কোন মাধ্যম থেকে আলোটা যাচ্ছে, এখানে জল মাধ্যম থেকে আলোটা বেরিয়ে বায়ু মাধ্যমে যাচ্ছে, তাই না? তার মানে আলোটা যখন যাচ্ছে তখন ওদের মাধ্যমের চেঞ্জ হচ্ছে, এক মাধ্যম থেকে আরও এক মাধ্যমে যাচ্ছে আলোটা। ধরো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম আর এটা হচ্ছে আমাদের জল মাধ্যম। তো আলোক রশ্মি যখন তোমার বায়ু মাধ্যম থেকে এসে জল মাধ্যমে প্রবেশ করবে তখন কি হয়, তার গতিপথের পরিবর্তন ঘটে। না, আমি যদি এখানটাতে একটা অভিলম্ব চিন্তা করি, এরকমভাবে পারপেন্ডিকুলার অভিলম্ব চিন্তা করি, তাহলে কি দেখা যায়, এই যে কোণে আসছিল এটা কি হবে, অভিলম্ব, এটার চলে যাওয়ার কথা কোন দিক দিয়ে, এটা চলে যাওয়ার কথা এরকমভাবে, সরাসরি বেরিয়ে যাওয়ার কথা এরকমভাবে, কিন্তু সেদিক দিয়ে না গিয়ে আলোক রশ্মিটা কী হয়, এরকমভাবে কিছুটা অভিলম্বর দিকে ঘেঁষে আসে। তার মানে আলোর গতিপথের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? বা আমি যদি উল্টোটা করি, আমি যদি মনে করো উপরটাই হচ্ছে কাজ করি আর নিচেরটা হচ্ছে বায়ু করি, তাহলে কি দেখা যায়, তাহলেও একই রকম। ধরো আমি এখানটাতে যদি লম্ব টানি, তাহলে কি দেখা যাবে, যখন আলোক রশ্মিটা যে পথে আসছিল বেরিয়ে যাওয়ার কথা সেই পথেই, কিন্তু সেই পথে না গিয়ে কাছ থেকে যখন বায়ুতে প্রবেশ করবে তখন কি দেখা যায়, এরকমভাবে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাই আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির গতিপথের যে পরিবর্তন হয় সেই ঘটনাটাকে বলে আলোর প্রতিসরণ। আলোর গতিপথের পরিবর্তনের ঘটনাটাকেই বলে হচ্ছে আলোর প্রতিসরণ, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে মাধ্যম দুটোকে আলাদা হতে হবে। তো আলোর প্রতিফলন, প্রতিসরণ এগুলো ক্লাস 7-এ তোমরা কিছুটা পড়েছো। এবার তার উপরে বেস করে আলোর আর যে ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে দেখি সেগুলো আমাদের আলোচ্য বিষয় ক্লাস 8-এর। যেমন তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তুমি কি দেখতে পাবে, তুমি যদি আয়নার সামনে দাঁড়াও তাহলে তুমি কি দেখতে পাবে, আয়নার সামনে যদি কোনো কিছু রাখা যায় বা তুমি নিজে দাঁড়াও, ধরো আমি একটা বস্তু এখানটাতে রাখলাম আয়নার সামনে, আমি কি দেখি, আয়নার ভিতরেও ওরকমই আর একটা বস্তুকে দেখতে পাই, তাই না? তাহলে এটা সরাসরি এই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? বা যেটা বললাম গ্লাসের তলদেশ নিয়ে উপর থেকে যদি দেখি তাহলে গ্লাসের তলদেশটা উপরে উঠে যাচ্ছে। তো এই যে ঘটনাগুলো, দর্পণে যখন আমি আরও একটা জিনিসকে দেখতে পাচ্ছি, আলো যদি আমি লাইট অফ করে দিই ঘরে, তাহলে কি আমি আয়নার মধ্যে আর কোনো জিনিসকে দেখতে পাবো? ঘরে লাইট অফ হয়ে গেলে কিন্তু আয়নার মধ্যে আমি নিজের ছবিটাকে আর দেখতে পাবো না। আলো জ্বালানো অবস্থায় আমি আয়নার মধ্যে নিজের ছবিটাকে বা অন্য যে কোনো জিনিস রাখি তার ছবিটাকে দেখতে পাচ্ছি। তাহলে আলোর জন্যই আমাদের আয়নার মধ্যে নিজের একটা ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো কীভাবে এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেগুলোই আমরা এখানটাতে জানি। তো এটা বলার আগে আরও একটা জিনিস বলে নিই, আলোর যে প্রতিফলনটা হচ্ছে তার দুটো জিনিস আছে, কীরকম, একটা নিয়মিত প্রতিফলন আর একটা বিক্ষিপ্ত প্রতিফলন, এটাও তোমরা পড়েছো, ঠিক আছে? ওটা নিয়ে তাহলে আমি ডিটেলসে যাচ্ছি না। মানে আলোক রশ্মি যখন এরকম সমান্তরালভাবে এসে কোনো দর্পণের উপরে পড়ার পর যখন আবার সবাই এরকম সমান্তরালভাবেই বেরিয়ে যাবে তখন সেটা হবে হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর যদি আলোক রশ্মি সমান্তরালভাবে এসে কোনো মাধ্যমে পড়ার পর বিক্ষিপ্তভাবে যেদিকে ইচ্ছা সেদিকে বেরিয়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে বস্তুকে চকচকে দেখায়, যেমন কাচের আয়না আলো ফেলে যেরকম চকচকে দেখায়, শুধু আয়নাটুকুকেই দেয়ালের মধ্যে দেখা যায়, অন্য কিছু দেখা যায় না। আর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমরা চারপাশে সব কিছু দেখতে পারি, আমরা বই পড়তে পারি, দেয়াল
দেয়ালের মধ্যে আলো পড়ে সেই আলোটা বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বলে আমরা ঘরে সমস্ত জিনিস দেখতে পারি। তো এইটা প্রতিফলনের মধ্যেই ছিল। তো ওটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা ক্লাস 7-এরই ছিল, ওই জন্য বেশি ডিটেলসে আলোচনা যাচ্ছি না। তারপরে যেটা আমরা আসলাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণ এবং তারপরে হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটাই আমাদের এখানে মেন আলোচ্য বিষয়, কিভাবে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। ধরো আমি মনে করো কি করলাম, আতশ কাচ ম্যাগনিফাইং গ্লাস, সবাই দেখেছো ম্যাগনিফাইং গ্লাস, অনেকের বাড়িতেই আছে, বা যাদের দিদি দাদারা তোমার সায়েন্স নিয়ে পড়ে তাদের বায়োলজি বক্সের মধ্যে এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস আছে। সেখানটাতে যদি সূর্যের আলোটাকে যদি ম্যাগনিফাইং গ্লাসের উপরে ফেলা যায় তাহলে কি দেখা যায়, কাগজের উপরে, নিচে যদি আমি কোনো কাগজ রাখি তাহলে সেই কাগজের উপরে কি করছি আমরা, নিচে কোনো কাগজ রাখছি, সেই কাগজের উপরে যদি সূর্যের, ধরো আমার সূর্যটা উপর দিকে আছে, সূর্যের আলোটা এসে পড়ছে এটার উপরে, তো ওই সূর্যের একটা আলোর একটা কি হয়, ইমেজ এখানটাতে কাগজের উপরে তৈরি হয়ে যায়। এরকমভাবে আমরা সূর্যের একটা ইমেজ কাগজের উপরে দেখতে পাই। তার মানে সূর্যের একটা এখানটাতে ছোট্ট প্রতিবিম্ব তৈরি হলো, তাই না? এখানটাতে আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেছি। তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রতিবিম্ব। আরও এক ধরনের ঘটনা আমরা সবাই যেটা প্রথমেই আলোচনা করলাম, যে আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি হবে, আয়নার সামনে কোনো জিনিস রাখি, ধরো এরকম আমরা একটা আয়না নিয়েছি আর এরকমভাবে কোনো জিনিস নিয়েছি, তাহলে কি হবে, আয়নায় জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। তার মানে জিনিসটা হচ্ছে তোমার এই ওষুধের শিশিটা দেখো আয়নার মধ্যেও দেখা যাচ্ছে, তার মানে এটা একটা ওর প্রতিবিম্ব তৈরি হলো, তাই না? তাহলে এরকমভাবেও একটা প্রতিবিম্ব তৈরি হয়, কিন্তু এই প্রতিবিম্বটা কি হচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, আমরা আয়নার মধ্যে দেখতে পাচ্ছি। আর আমরা যদি এখানটাতে ডান হাত ব্যবহার করি, নিজের ছবি নিজেই যদি দাঁড়িয়ে যায়, তাহলে যেটা ডান হাত সেটা আমাদের কি মনে হবে, ধরো আমি যদি ধরো মনে করো এরকমভাবে দেখি, পি এটাকে দেখাই, তাহলে কি হবে, আমাদের যেটা আমরা পি নিচ্ছি সেটা কি হবে, আমাদের দর্পণে গেলে কিন্তু ওটা উল্টে যাবে, তাই না? দর্পণে গেলে কিন্তু আমাদের কি হবে, পি যেটা নিচ্ছি আমরা সেটা উল্টে যাবে, যাই ছবি নেই আমরা উল্টে যাবে। কিন্তু যদি সিমেট্রিক কোনো ছবি নেই, এম যদি সামনে দর্পণের সামনে ধরি, আমার এক হাতে মোবাইল নিয়ে দেখাতে অসুবিধাই হচ্ছে, তোমরাও ঠিকমতো বুঝতে পারছো না, বুঝতেই পারছি। তো এম যদি নেই তাহলে কিন্তু এমের কোনো ইমেজের পার্থক্য হবে না। তো যেটা বলছি আর কি, সেটা হচ্ছে আয়নার মধ্যেও প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আবার আতশ কাচের মধ্যেও প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু দুটো প্রতিবিম্বের দিকে যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু দুটোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। তো তার মানে প্রতিবিম্ব কি হচ্ছে, কোনো আলোক উৎস থেকে সরাসরি এসে তারা মিলিত হচ্ছে, বা কোনো আলোক উৎস থেকে আলোগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। যেমন ধরো এখানে যদি আমি একটা বস্তু রাখি, এটা আমার দর্পণ, আমি এখানে একটা বস্তু রেখেছি, এবার এই বস্তু থেকে কি হচ্ছে, আলো সরাসরি গিয়ে পড়ছে, আবার যে পথে যাচ্ছে বা সেই পথেই এখান থেকে ব্যাক করে ঘুরে আসছে। সেই আলোক রশ্মি থেকে এরকমভাবে আলো এসে দর্পণে পড়ছে, পড়ে কোন দিকে চলে যাচ্ছে, এরকমভাবে চলে যাচ্ছে, বা আলোক রশ্মি থেকে আরও একটা আলো এরকমভাবে এসে পড়ছে, এবং সেই আলোটাও কি হচ্ছে, দর্পণে পড়ার পর এরকমভাবে বেরিয়ে চলে যাচ্ছে। এখানে যদি আমরা অভিলম্বটা নিই তাহলে বুঝতে পারবে যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়েছে। তো এই যে এখানটাতে আমি যদি এবার তাকাই, যে আলোক রশ্মিটা যে পথে বেরোচ্ছে, এখানে যদি আমরা আমাদের চোখটা রাখি তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা এই বস্তুটাকে কিন্তু দেখতে পাবো না। এখানে আমি তো যখন আয়নাতে দেখি তখন তো আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেদিক থেকেই দেখি, আমরা কি অন্য দিক থেকে দেখি না, কিন্তু আমরা কি সেদিকেই বস্তুটার প্রতিবিম্ব দেখতে পাই না। আমরা কোথায় দেখতে পাই, আমরা এদিকে দেখতে পাই। কিভাবে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা আমি যদি এখানে আঁকাই তাহলে বুঝতে পারবে তোমরা। এই যে আলোক রশ্মিটা যে পথে আসলো সেই পথটাকে যদি আমি পেছন দিকে এরকমভাবে বর্ধিত করে দিই, আলোর পথটাকে যদি আমি পেছন দিকে এরকমভাবে বাড়িয়ে দিই, এক হাতে ছবিটা হয়তো অতটাও ঠিক হবে না, তাও আমি এক হাতে আঁকার চেষ্টা করি। তো এরকমভাবে যদি দুটো আলোক রশ্মিকেই এরকমভাবে পেছন দিকে বর্ধিত করে দিই তাহলে কী হবে, ওরা একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে বলে মনে হবে। এই আলোক রশ্মিগুলো কী হবে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হবে। এই যে বিন্দুতে মিলিত হলো সেটাই হচ্ছে কি
এ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এ বিন্দুর প্রতিবিম্বটা দর্পণের পেছনে তৈরি হল। তাহলে এই প্রতিবিম্ব আর এই প্রতিবিম্বের মধ্যে দেখো পার্থক্য আছে। এখানে আমি কি কোনো পেছন দিকে বর্ধিত করছি না, কিন্তু এখানে আমাকে আলোকরশ্মি যে পথে আসছিল সে পথে গিয়ে প্রতিবিম্ব তৈরি হল। আর এখানটাতে আলোকরশ্মি যে পথে আসছিল সেই পথে যদি আমি ফলো করি সেখানে কোনো প্রতিবিম্ব হচ্ছে না। কি হচ্ছে, পেছন দিকে আলোক রশ্মিগুলোকে যদি বর্ধিত করলে যে বিন্দুতে গিয়ে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে সেখানে আমরা বস্তুর প্রতিবিম্বটাকে দেখতে পাচ্ছি। তার মানে আমাদের দুই ধরনের প্রতিবিম্ব হচ্ছে, বা আলোক রশ্মি দুভাবে এসে দু রকমের প্রতিবিম্ব তৈরি করছে, এটাও প্রতিবিম্ব এটাও প্রতিবিম্ব। তাহলে ইন জেনারেল আমরা যদি প্রতিবিম্বের সংজ্ঞা বলতে যাই তাহলে আমরা কি বলব? ইন জেনারেল যদি আমরা প্রতিবিম্বের সংজ্ঞা বলতে যাই তাহলে আমি এখানটাতে লিখেছি, ধরো এটা একটুখানি বলেও দিচ্ছি মুখে মুখে, বলছি যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে, মানে তোমার প্রতিফলন হতে পারে প্রতিসরণও হতে পারে, যদি একটি বিন্দুতে এসে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে কোনো বিন্দু উৎস থেকে আলোক রশ্মিটা কী হতে হবে, প্রতিফলিত হতে হবে অথবা প্রতিসৃত হতে হবে, দিয়ে যদি একটা বিন্দুতে এসে মিলিত হতে পারে। যেমন এইখানটাতে আমরা কি করছি দেখছি, এখানে আমরা দেখছি যে মিলিত হচ্ছে, তাই না? এই জায়গাটা আমরা দেখছি যে মিলিত হচ্ছে, আর এখানে আমরা কি দেখছি, একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, মানে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা আসছে বলে মনে হচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় বিন্দুটাকে কি বলবো, প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলবো। তাহলে দু ধরনের প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে প্রতিবিম্বকে দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা কি, একটা হচ্ছে সদ্বিম্ব, আর একটা কি, আর একটা হচ্ছে অসদ্বিম্ব। সদ্বিম্ব কাকে বলছি, তাহলে আলোক রশ্মি যখন কোনো বিন্দু উৎস থেকে মিশ্রিত হয়ে, যখন আপতিত বা প্রতিসৃত হয়ে কোনো বিন্দুতে এসে মিলিত হয় তখন তাকে বলবো আমরা সদ্বিম্ব। আর অসদ্বিম্ব কি, কোনো আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে আপতিত বা প্রতিসৃত হয়ে কোনো বিন্দু থেকে এসে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে তাকে আমরা বলবো সদ্বিম্ব। ঠিক আছে, কোনো বিন্দুতে সরাসরি মিলিত হলে সদ্বিম্ব, আর কোনো বিন্দু থেকে আসছে বলে মিলিত হলে সেটা হচ্ছে, আসছে বলে মনে হলে সেটা হচ্ছে অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্বের আর অসদ্বিম্বের সংজ্ঞাগুলো বুঝতে পারলে, এই যে আমরা যে সংজ্ঞাটা এখানটাতে বললাম সেটাই হচ্ছে তোমার, শুধু একটু চেঞ্জ করে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি একটি বিন্দুতে এসে মিলিত হয় অবধি বলবো, তখন তারপরে এখান থেকে তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। আর তোমার অসদ্বিম্বের ক্ষেত্রে কী বলবো, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি প্রতিসৃত হয়ে এইটুকু আর বলবো না, তখন কি বলবো, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে এইটুকু কথা হচ্ছে সদ্বিম্বের জন্য বলতে হবে, আর এখান থেকে এইটুকু কথা হচ্ছে অসদ্বিম্বের জন্য বলতে হবে। আর দুটোকে নিয়ে একসাথে বললেই হচ্ছে প্রতিবিম্বের সংজ্ঞা। তো এইভাবে আমরা সদ্বিম্ব অসদ্বিম্ব সংজ্ঞাগুলো তৈরি করে নিতে পারি। আচ্ছা, আর আমরা কি করতে পারি, এদের এখান থেকে বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। তো সদ্বিম্ব বা অসদ্বিম্বের বৈশিষ্ট্য দেখার আগে আমরা ইন জেনারেল প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আগে দেখি, তারপরে আমরা পার্টিকুলার সদ্বিম্ব অসদ্বিম্বগুলো আলাদা করে বলছি। যেমন কি প্রতিবিম্বের কি বৈশিষ্ট্য। আচ্ছা দেখো, এইটা ধরো আমি একটা দর্পণ ধরলাম, ঠিক আছে, দর্পণ ধরলাম, কতটা বোঝাতে পারবো আমি বুঝতে পারছি না। এবার এখানে ধরো আমি একটা স্কেল ধরলাম, ঠিক আছে, এখানে আমি একটা স্কেল ধরলাম, এটা বইটা তোমাদের বইয়েও ছবি আছে। এবার দেখো আমি এন বিন্দুর প্রতিবিম্বটা তোমাকে দেখাতে চাইছি, এন বিন্দু। আর এন বিন্দুর যে প্রতিবিম্ব সেটা তাহলে কোথায় তৈরি হয়েছে, আয়নার মধ্যে দেখতেই পাচ্ছ। এবার আমি যদি বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব মাপতে চাই তাহলে দেখো আমার 0 থেকে এই এন হচ্ছে 8। আবার যদি প্রতিবিম্বটা দেখো আয়নার ভেতরে মাপি, তাহলে স্কেল যেহেতু আছে আমি সরাসরি বুঝতে পারছি যে আয়নার ভেতরে ওটা আছে 0 থেকে 8। তার মানে টোটাল ডিস্টেন্স কত, এদিকেও 8 ওদিকেও 8। তার মানে বস্তু আর প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত হচ্ছে, 16। তার মানে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বটা কত হচ্ছে, বস্তু থেকে প্রতিফলকের দূরত্ব প্লাস প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাই না? দুটোকে যোগ করলে আমরা বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্বটা পেয়ে যাব। এবং দুটো সমান জায়গায় তৈরি হয়েছে, মানে এদিকেও যতটা পার্থক্য আছে ওদিকেও ততটাই বস্তুটা আছে, এদিকে যতটা বস্তু আছে ওদিকেও ততটাই বস্তুটা আছে। তাহলে এটা আমরা দেখলাম।
আর আমাদের কি হচ্ছে, আয়নার মধ্যে যখন বস্তু তৈরি হচ্ছে তখন আমাদের পার্শ্বীয় পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, কি কি দেখলাম আমরা? প্রতিবিম্বের আকার বস্তুর আকার সমান হয়, এটাও দেখতে পাচ্ছি। দেখো, আমি যখন আয়না ধরছি, ধরো এখানে আমি ধরো ওষুধের শিশিটা রাখছি, তখন কি হচ্ছে, এই যে এইটুকু যতটা হচ্ছে এখানে ভিতরেও ততটাই হচ্ছে। এটাকে বড় বা ছোট কিন্তু লাগছে না, কাছে নিয়ে যে দূরে নিয়ে যে এইটা যতটা লম্বা এখানটাতে ততটা, এটা যতটা চওড়া ওখানে ততটাই চওড়া দেখাচ্ছে। সেটা তোমরা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়েও, প্রতিদিনই আয়নার সামনে দাঁড়াচ্ছ, প্রতিদিনই এই ঘটনা নিজেরাই ফিল করছো যে তুমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছ তখন তোমাকে ততটাই মোটা, ততটাই রোগা বা ততটাই লম্বা লাগে, তাই না? কোনো কিছু পার্থক্য তো মনে হয় না। আয়নার ভেতরে তুমি তো আর পাল্টে যায় না, তোমার চেহারাটা একই থাকে। তার মানে বস্তুর আকার আকৃতির কোনো পরিবর্তনই হচ্ছে না, আর সব কিছু সমান থাকে। কি, দর্পণ থেকে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, এটাও আমরা দেখলাম। আর দর্পণে কী হয়, বস্তুটার পার্শ্বীয় পরিবর্তন হয়। পার্শ্বীয় পরিবর্তনের ঘটনাটাও আমরা এখনই দেখলাম। মোবাইলে আমি বুঝতে পারছি না কতটা বোঝা যাবে। আমি যদি এখানটাতে পিটাকে ধরি তাহলে কি হবে, পিটা কিন্তু ভেতরে গেলে উল্টে যাবে। বা আমরা সবসময় এটা বুঝতে পারি নিজেদের চেহারা দিয়ে, আমাদের ডান হাতটা বাঁ হাত লাগে, বাঁ হাতটা ডান হাত লাগে। আমরা মনে হয় যে মোবাইলে হয়তো এটা তোমার আবার আর একবার উল্টে যাবে, কারণ যেহেতু লেন্স দিয়ে দেখছি। সরাসরি নিজেরা প্র্যাকটিক্যালি উদাহরণ করে নিতে পারো। তুমি যদি ডান হাত দিয়ে চুল আঁচড়াও, দেখে মনে হবে যে বাঁ হাত দিয়ে চুল আঁচড়াচ্ছি, তাই না? আর তোমার যেটা সিমেট্রিক্যাল বস্তু সেগুলোকে কিন্তু কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না। যেমন এমটা আমি নিয়েছি, দেখো এমের কিন্তু কোনো পার্শ্বীয় পরিবর্তন হচ্ছে না, এমটা একদম একই রকম লাগছে। সেরকম এ বা ও, এদের কোনো পার্শ্বীয় পরিবর্তন কিন্তু হবে না। এবার তোমার আমি যদি এখান থেকে বস্তুটাকে যদি দূরে করে দিই, তাহলে কী কী বৈশিষ্ট্য আমরা পেলাম? 1 নাম্বার হচ্ছে বস্তুর আকার আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? প্রতিবিম্বের আকার আকৃতি আর বস্তুর আকার আকৃতি সমান থাকছে। বস্তু থেকে প্রতিফলকের যা দূরত্ব, প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্বটা একই হচ্ছে, এবং মোট দূরত্বটা কী পাবো, এইটাকে 2 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব মোট দূরত্বটা। আমি যদি এটাকে আগাই, প্রতিবিম্বও কিন্তু আগিয়ে আসবে। আমি যদি এটাকে পিছাই, তাহলে প্রতিবিম্বও কিন্তু তোমার আগিয়ে আসবে। মানে 1 গুণ আগালে প্রতিবিম্ব আর বস্তুর মধ্যে দ্বিগুণ দূরত্ব বেড়ে যাবে। আমি যদি 2 ঘর আগাই, তাহলে এদের দুজনের মধ্যে 4 ঘর ডিফারেন্স হয়ে যাবে। আমি যদি 3 ঘর পিছাই, তাহলে এদের মধ্যে 3 আর 3 6, এদিকে 3 ওদিকে 3, মানে 6 ঘরের পার্থক্য হয়ে যাবে। তো এগুলো আমরা হাতে কলমে নিজেরাই বাড়িতে ছোট আয়না নিয়ে নিজেরাই কোনো বস্তু সামনে নিয়ে এগুলো আঁকিয়ে বা সামনে রেখে আমরা কিন্তু এগুলো পড়ে দেখতে পারি, ঠিক আছে? এবার আমরা আসছি সেটা হচ্ছে সদ্বিম্ব আর অসদ্বিম্ব। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসছি সদ্বিম্ব আর অসদ্বিম্ব সম্পর্কে আরও কিছু তথ্য। সদ্বিম্বে তাহলে কি, সরাসরি এসে আলোকরশ্মিগুলো মিলিত হয়, আর অসদ্বিম্বে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে এটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য কী হবে, বস্তুটার আকারটা যা ছিল সদ্বিম্বের মধ্যে সেরকমই লাগবে, কিন্তু অসদ্বিম্বে কিন্তু বস্তুটাকে কী হবে, তোমার উল্টে গেছে বলে মনে হবে। মানে যা আছে সেটাকে উল্টে গেছে বলে মনে হবে। তো এটাকে কিন্তু পর্দায় ফেলা যায় অসদ্বিম্বকে, সদ্বিম্বকে কিন্তু পর্দায় ফেলা যায় না। তো এগুলো আমাদের সদ্বিম্ব আর অসদ্বিম্বের মধ্যে কিছু পার্থক্য সামনে 2টো বা 3টে এরকমই আসে, তার বেশি আসে না। তো মোটামুটি এগুলো তোমরা তৈরি করে রাখবে। এছাড়া যদি তোমার আরও দেখবে কোনো পাঠ্য বই ছাড়া আরও রেফারেন্স বই যদি থাকে, তার মধ্যে দেখবে যে আরও অনেক বেশি এরকম পার্থক্য দেওয়া আছে। তো এগুলো আমাদের পার্থক্য প্লাস সংজ্ঞা, সেটা তোমরা তৈরি করে নেবে এখান থেকে, ঠিক আছে? প্রতিবিম্বের সংজ্ঞা, সদ্বিম্বের সংজ্ঞা, অসদ্বিম্বের সংজ্ঞা, সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য, এগুলো তোমরা তৈরি করে নেবে। আচ্ছা, বইয়ের মধ্যে একটা ছক দেওয়া আছে, যেমন আয়না থেকে পেনের অগ্রভাগের দূরত্ব, আয়না থেকে পেনের প্রতিবিম্বের অগ্রভাগের দূরত্ব, এগুলো ডিস্টেন্স মাপতে বলেছে। তো এরকমভাবে কিন্তু তোমরা স্কেল দিয়ে এরকমভাবে করে নিতে পারো। কীভাবে করবে, এই যে ধরো একটা স্কেল রাখলাম, এখানে একটা পেন রাখলাম, এবার এখান থেকে আমি স্কেল দিয়ে এটাকে মাপতে পারছি। কত হচ্ছে আমাদের, 1 2 3 4 ঘর আছে, তাহলে এটা দূরত্ব 4 সেন্টিমিটার। আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, 4 সেন্টিমিটার। বস্তু থেকে আয়নার দূরত্ব কত, এদিকে 4 ওদিকে 4, 8 সেন্টিমিটার। এরকমভাবে নিজেরাই আগিয়ে পিছিয়ে, আমি যদি এটাকে পিছিয়ে দিই, এটাকে ধরো আমি নিয়ে গেলাম এবার কততে, 1 2 3 4 5 6 7, তাহলে এবার 7 হয়ে গেল। তাহলে প্রতিবিম্বের দূরত্ব ওটাও 7 হয়ে গেল, আর দুজনের মধ্যে দূরত্ব কত হলো, 7 7 14 হলো। এগুলো নিজের হাতে কলমেই তোমরা কিন্তু লিখে নিতে বা করে নিতে পারবে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি হচ্ছে
আয়না যদি দুটো আয়না নেই সেক্ষেত্রে আমাদের কীরকম প্রতিবিম্ব তৈরি হয়। তো আমার বাড়িতে দুটো আয়না নেই, ওই জন্য আমি দেখাতে পারছি না দুটো আয়না নিলে কী হবে, ওটা আমি এমনি ছবি এঁকেই বলছি। দুটো যদি এরকমভাবে আয়না আমরা রাখি, কিছু অ্যাঙ্গেল করে রাখি, তাহলে কীরকম হবে। দুটো যদি অ্যাঙ্গেলে রাখি, এরকম কোনো একটা বস্তু রাখি, তাহলে কী হবে, এখান থেকেই বস্তুটার এখানে একটা প্রতিবিম্ব দেখা যাবে, তাই না? বস্তুটার এখানে একটা প্রতিবিম্ব দেখা যাবে। এবার মনে করো এই বস্তুটাকে তো এই আয়নাটাও দেখতে পাচ্ছে, তাই না? এই বস্তুটা, এই যে ছবিটা তৈরি হয়েছে ভিতরে, এই ছবিটাকে এই আয়নাও দেখতে পাচ্ছে, তাহলে ও কিন্তু এর জন্য এই ভেতর দিকে আরও একটা ছবি তৈরি করে ফেলবে। বা এই যে ছবিটাকে এই আয়না দেখতে পাচ্ছে, তাহলে এর জন্য এই আয়নার মধ্যেও কী হবে, পেছন দিকে আরও একটা ছবি তৈরি হবে। এরকমভাবে এই অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে কিন্তু দুটো আয়নাকে যদি একটা পার্টিকুলার কোণে রাখি, তাহলে অনেক রকমের প্রতিবিম্ব পাওয়া যায়। তো তার একটা সূত্র আছে। সূত্রটা কি, কটা প্রতিবিম্ব পাওয়া যায় কোনো অ্যাঙ্গেলে রাখলে। তোমরা একটা বাড়িতে যদি দুটো আয়না থাকে তাহলে নিয়ে করে দেখবে। আমি পেলাম না, আমি চেষ্টা করলাম, কিন্তু বাড়িতে আমার দুটো আয়না নেই, সেই জন্য দেখাতে পারছি না। দেখাতে পারলে আরও ভালো হতো। সূত্রটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা কীভাবে পাবে, 360 ডিগ্রি বাই দুটো আয়নার মধ্যবর্তী কোণ। তাহলে তোমার প্রতিবিম্বের সংজ্ঞা, সূত্রটা কি, প্রতিবিম্বের সংখ্যা সমান সমান কি, উপরে হচ্ছে 360 ডিগ্রি আর নিচে হচ্ছে কত, দুটি দর্পণের বা আয়নার মধ্যবর্তী কোণের মান। এবার যদি মনে করো দুটো আয়নাকে যদি আমি 90 ডিগ্রিতে রাখি, দুটো আয়নাকে কীতে রাখি, আমি দুটো আয়নাকে কিভাবে রাখলাম, একদম 90 ডিগ্রিতে রাখলাম, তাহলে কি হবে, তাহলে কত, তাহলে হবে 4টি। বুঝতেই পারছো, যখনই ডিস্টেন্স বেড়ে যাচ্ছে তখনই এই আয়না এই প্রতিবিম্বকে দেখতে পাচ্ছে অনেক দূর থেকে, বা এই আয়না এর প্রতিবিম্বকে অনেক দূর থেকে দেখতে পাচ্ছে। কিন্তু যদি আমি আয়নাগুলোকে কি করি, কাছাকাছি নিয়ে আসি, খুবই কাছাকাছি আয়নাগুলোকে রাখি, তাহলে কিন্তু আমাদের কি হবে, অনেক এখানে যদি বস্তু রাখি, এখানে দেখবে, একে এ দেখবে, একে এ দেখবে, মানে অনেক বেশি সংখ্যক কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে। সংখ্যাটা তুমি ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারছো। 360 ডিগ্রি বাই যদি আমি 30 করি, 30 ডিগ্রি কোণে যদি রাখি, তাহলে দেখো কি হচ্ছে, 3 দিয়ে কাটলে 12, তখন আমাদের প্রতিবিম্বের সংখ্যা হয়ে যাচ্ছে কি 12টি। তার মানে আয়না দুটোকে যত আমি ছড়িয়ে রাখবো আমার প্রতিবিম্বের সংখ্যা কম হবে, আয়না দুটোকে যত আমি কাছাকাছি রাখবো তত আমাদের কিন্তু প্রতিবিম্বের সংখ্যাটা বাড়বে। তো এই সূত্র থেকে শর্ট কোশ্চেন আসে পরীক্ষাতে, ওই জন্য এটা আমাদেরকে তৈরি করতে হবে, সূত্রটাকে আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং নিজেদেরকে বাড়িতে বিভিন্ন কোণ নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমরা চাঁদা আছে বাড়িতে, চাঁদা এবং দুটো আয়না আর একটা ছোট্ট কোনো খেলনা, এই তিনটেকে ব্যবহার করে চাঁদা দিয়ে প্রথমে একটা কোণ মেপে নিলে, সেই কোণ অনুযায়ী দুটো আয়না পাশাপাশি রাখলে আর দুটো কোণের মাঝখানে একটা ছোটো খেলনা রাখলে, নিজেরাই আয়নার দিকে তাকিয়ে দেখতে পারবে তুমি যেটা ক্যালকুলেশন করে বের করলে সেই ক্যালকুলেশনের সাথে তোমার আয়নায় দেখা প্রতিবিম্বের সংখ্যা মিলছে কি না। এবং এটা যখন তুমি নিজে হাতে কলমে করে দেখবে তখন কিন্তু তোমাদের অনেক বেশি মজা লাগবে। যেরকম আমরা আগের এক্সপেরিমেন্টগুলোতেও দেখেছি, যখন নিজেরা হাতে কলমে করতে পারছে তখন কিন্তু অনেক বেশি মজা লাগে সেটা করতে এবং সেটা মাথায়ও থেকে যায়। আর আগের এক্সপেরিমেন্টে ধরো তার অনেক কিছু জোগাড় করার ব্যাপার ছিল, বড়দের হেল্প নেওয়ার ব্যাপার ছিল। এটাতে তো সেরকম কোনো কিচ্ছু নেই, শুধু জাস্ট দুটো আয়না, একটা চাঁদা আর রুল আর তোমার একটা কিছু খেলনা বা কোনো ইরেজার বা যেটা তুমি দুটো আয়নার মাঝখানে রাখতে চাও এরকম কোনো জিনিস। ঠিক আছে, এটা তোমরা তাহলে করো। আমি দেখাতে পারলাম না, আমার খুব খারাপই লাগছে ওই জন্য। আচ্ছা, এবার আমরা দেখব যে দুটো আয়নাকে যদি আমরা সমান্তরালভাবে রাখি তাহলে কি হবে। দুটো আয়নাকে আমরা কিভাবে রাখছি, এরকমভাবে সমান্তরালভাবে রাখছি, তাহলে কি হবে। ধর আমি মাঝ বরাবর একটা লাইন টেনে দিলাম, এক হাতে আঁকাতে খুব অসুবিধা হচ্ছে, সরে নড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। তো এবার আমি কি করলাম, ধরো আমাদের এটা পি আয়না, বইয়ের মতোই নাম দিলাম কিউ আয়না, এখানে আমাদের একটা বস্তু আছে, বস্তুটার নাম দিলাম আমরা আই। ঠিক আছে, এবার আই বস্তুটা এই আয়নার জন্য কোথায় একটা তৈরি হবে, আমরা মেপে মেপে করে দেখো এইটুকু ডিস্টেন্স যেটা, তাহলে এদিকেও ঠিক একই ডিস্টেন্সে কি তৈরি হবে, একটা প্রতিবিম্ব তৈরি হবে বস্তুটার, তাই না। এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এটাকে ধরে দিলাম আমি নাম I1। ঠিক আছে, আবার দেখো এই যে আই বস্তুটা এই পি আয়নাতে কী হবে, এই যে এইটুকু ডিস্টেন্সের জন্য এই দিকেও পেছনে এতটুকু ডিস্টেন্স দূরত্বে বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে I2, এটাকে আমি নাম দিলাম হচ্ছে I2। ঠিক আছে,
তাহলে আমাদের যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি লিখতে পারি, আমি কিউ আয়নার জন্য আমি লিখতে পারি যে কিউ আই সমান সমান কিউ আই ওয়ান, এটা লিখতে পারি। কিউ আই সমান সমান কিউ আই ওয়ান, এটা লিখতে পারি। আবার এই আয়নার জন্য আমি কি লিখতে পারি, পি আই সমান সমান পি আই টু, এটা লিখতে পারি। এটুকুটা বুঝতে পেরেছো তো সবাই, যে মাঝখানে বস্তু রেখেছি, তাহলে এই আয়নায় এই বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি হলো, আবার এই আয়নার জন্য এই বস্তুর আর একটা প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এইখান থেকে এটুকু দূরত্ব সমান, বা এর ক্ষেত্রে এই দূরত্ব সমান। এবার দেখো মজার ব্যাপার, এবার এই যে আয়নাটা কিউ আয়নাটা, এই যে কিউ আয়নাটা আমরা এঁকেছি, কিউ আয়নাটা কি করবে, কিউ আয়নাটা এই বস্তুটাকেও দেখতে পাচ্ছে, আই টু বস্তুটাকে দেখতে পাচ্ছে। তাহলে আই টু বস্তুর জন্য ও কিন্তু নিজের মধ্যে আর একটা আই টু বস্তুর প্রতিবিম্ব তৈরি করবে, যেহেতু এর ক্ষেত্রে আই টুটা হচ্ছে বস্তু। তাহলে ও কী করবে, এই আই টু বস্তুটাকে দেখে আই টু বস্তুর একটা প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে এটা, তাহলে ঠিক একই দূরত্বে কী করবে, এই যে কিউ আয়নাটা আই টু বস্তুর জন্য একই দূরত্বে, মানে এখান থেকে এটুকু দূরত্ব, তাহলে এই দূরত্বে একটা প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে এটার নাম দিলাম কি আই টু ড্যাশ। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে আবার সূত্রটা লিখতে চাই তাহলে কি লিখতে পারি, কিউ আই টু সমান সমান আমি কি লিখতে পারি, কিউ আই টু ড্যাশ, এটা লিখতে পারি কিউ আই টু সমান সমান কিউ আই টু ড্যাশ। ঠিক আছে, আবার আরও একটা মজার ঘটনা দেখো, এই যে আই ওয়ান বস্তু সেটাকে তো পি দর্পণটা দেখতে পারবে, পি দর্পণটা আই টু বস্তুটাকে দেখতে পারবে। তাহলে পি দর্পণটা আই টু বস্তুটাকে যদি দেখতে পারে, তাহলে পি দর্পণটা আই টু বস্তুকে ঠিক তার পেছনে সমদূরত্বে একটা প্রতিবিম্ব তৈরি করে দিবে। তাহলে তোমার এই জায়গায় এখানটাতে আই ওয়ান বস্তুর জন্য একটা প্রতিবিম্ব তৈরি হবে, সেটাকে আমরা নিলাম আই ওয়ান ড্যাশ। তাহলে এর জন্য আমি কি লিখতে পারি, পি আই ওয়ান, এই যে পি দর্পণ আই ওয়ান বস্তুকে দেখছে, আই ওয়ান ড্যাশে প্রতিবিম্ব তৈরি করছে। তাহলে আমি কি দেখতে পারি, যে এইটুকু দূরত্ব মানে পি আই ওয়ান সমান সমান কি পি আই ওয়ান ড্যাশ, পি আই ওয়ান ড্যাশ আমি লিখতে পারি। এবার দেখো আমি যদি আরও করতে চাই, তাহলে দেখো কিউ যে দর্পণ, এবার কিউ দর্পণ আই ওয়ান ড্যাশ বস্তুটাকেও দেখতে পাচ্ছে, তাই না, এইটা দর্পণ, এ কী করছে, কিউ আই ওয়ান ড্যাশ বস্তুটাকে ও নিজে দেখতে পাচ্ছে। তাহলে ও কি করবে, ও তখন এই বস্তুটার জন্য একটা কিন্তু প্রতিবিম্ব তৈরি করবে। তার মানে এই যে পি দর্পণ যেটা ছিল, পি দর্পণ যেটা ছিল, কিউ দর্পণ যেটা ছিল, সে এবার কাকে দেখতে পাচ্ছে, সে এবার কিউ আই ওয়ান বস্তুটাকে, মানে আই ওয়ান ড্যাশ বস্তুটাকেও দেখতে পাচ্ছে। তাহলে ও কি ওর সমান নিজের পেছনে অতটাই দূরত্বে কি তৈরি করবে, একটা বস্তুর প্রতিবিম্ব তৈরি করবে, যেটাকে আমরা দিতে পারি কিউ আই ওয়ান ডবল ড্যাশ, তাই তো, কিউ আই ওয়ান ড্যাশের প্রতিবিম্ব সমান দূরত্বে একটা তৈরি করবে কিউ আই ওয়ান ডবল ড্যাশ। তার মানে যদি আমি সূত্র অনুযায়ী ধরি, তাহলে কিউ আই ওয়ান ড্যাশ ইকুয়াল টু কিউ আই টু ড্যাশ। তাহলে এখানে আমি লিখতে পারি কিউ আই ওয়ান ড্যাশ ইকুয়াল টু কিউ আই টু আই ওয়ান ডবল ড্যাশ, এটা লিখতে পারি। এবার যদি আমি যদি আগাই তাহলে আমি কি দেখতে পাবো, আমার এই যে কিউ আই টু যে বস্তুটা আছে, এই বস্তুটাকে এই পি দর্পণ দেখতে পাচ্ছে, এই বস্তুটাকে দেখে এখানে দর্পণ তৈরি করেছে। এবার এই দর্পণটা আবার এই বস্তুটাকেও দেখতে পাচ্ছে, আই টুকে দেখে, তাহলে ও কী করবে, এই আই টু যত দূরে আছে পি থেকে আই টু, ঠিক ততটাই দূরে, পি থেকে আই টু ততটাই দূরে এখানে বস্তুটার আরও একটা প্রতিবিম্ব এখানটাতে তৈরি করবে। তাহলে এটার নাম আমরা কি দিব, আই টুটা তৈরি করেছে, তার মানে এটাকে নাম দিব হচ্ছে আই টু ডবল ড্যাশ। আমি যদি সূত্র হিসেবে লিখতে, তাহলে পি আই টু ড্যাশ সমান সমান পি আই টু ডবল ড্যাশ, তাই না, পি আই টু ড্যাশ সমান সমান পি আই টু ডবল ড্যাশ। তো এই জায়গাটা ছবিটা এঁকে আমি বোঝালাম, নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে এই বস্তুটার জন্য আবার এ দেখতে পাবে এবং এতটাই দূরে আর একটা প্রতিবিম্ব তৈরি করবে, এবং আই টুকে কিউ দেখতে পাবে, এবং এটার জন্য প্রতিবিম্ব আরও এতটা দূরে তৈরি হবে, মানে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। যদি আমি দুটো দর্পণকে সমান্তরালভাবে রাখি, তাহলে কিন্তু এখানটাতে অসংখ্য প্রতিবিম্ব এরকমভাবে তৈরি হবে। ঠিক আছে, তো এটা তো গেল আমাদের দর্পণগুলোকে কীরকম অ্যাঙ্গেলে রাখলে কতটা প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো। এবার তোমাদের হাতে কলমে কিছু জিনিস তৈরি করার আছে। পেরিস্কোপটা আমি ভেবেছিলাম তৈরি করব, কিন্তু পেরিস্কোপটা আমি পারিনি তৈরি করতে, সেই জন্য আগেই সরি বলে নিচ্ছি।
বাড়িতে অত জিনিসপত্র নেই, বাক্স টাক্স যাই হোক, স্কুলে গেলে তোমাদেরকে দেখাতে পারবো। স্কুলে রেডি করা আছে পেরিস্কোপ। পেরিস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে ধরো খেলার মাঠে প্রাচীর দেওয়া আছে, প্রাচীরের এই পাশে যে কী খেলা হচ্ছে, প্রাচীরের এই পাশে কোনো লোক দাঁড়িয়ে কিন্তু প্রাচীরের ওই পাশে কী খেলা হচ্ছে সেটা দেখতে পারে না, তাই না? প্রাচীরের ওই পাশে কী খেলা হচ্ছে সেটা কিন্তু কী করতে পারে না, লোক কিন্তু দেখতে পারে না। তখন কি করে, এখানে যদি আমরা একটা পেরিস্কোপ লাগিয়ে নিই, তাহলে কিন্তু সেই খেলাটা, ওই মাঠের ভেতরকার খেলাটা ইজিলি মাঠের বাইরে দাঁড়িয়ে কোনো লোক দেখতে পায়। তো পেরিস্কোপ হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে আলোটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফেলে তার গতিপথটাকে পরিবর্তন করে দূরের জিনিসকেও আমরা কিন্তু দেখতে পাই। তার জন্য আমাদের যে ব্যবস্থাটা করতে হয় সেটা হচ্ছে এরকম কার্ডবোর্ডের বাক্স লাগে, 3টে টুকরো লাগবে, এরকম 3টে টুকরো লাগবে। টুকরোগুলোকে এমনভাবে রাখবো, এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রিতে, এখানে একটা দর্পণ থাকে 45 ডিগ্রিতে। আলো এসে দর্পণে প্রতিফলিত হয়, তারপরে এখানে এসে আবার দর্পণে প্রতিফলিত হয়, আবার সোজা এই পথে বেরিয়ে যায়। তাহলে আলোটা এই পথে আসছে, এই পথে যাচ্ছে, প্রতিফলিত হয়ে আবার এখান থেকে প্রতিফলিত হয়ে এই পথে ফিরে আসছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু এই নিচে চোখ থাকলেও কিন্তু আমি এই উপরে কোনো ঘটনা দেখতে পাবো। তো এর জন্য কিন্তু অ্যাঙ্গেলটা থাকে 45 ডিগ্রি, এবং এই যে ব্যবস্থাটা তার নাম হচ্ছে পেরিস্কোপ। আচ্ছা, পেরিস্কোপ ছাড়াও আরও একটা ছোটোবেলার একটা মজাদার জিনিস আছে, সেটা হচ্ছে ক্যালিডোস্কোপ। এর জন্য আমাদের এরকম 4:1 অনুপাতে 3টে আয়না নিতে হয়। তো আমার কাছে তো আয়না কাটতে পারিনি, আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি। এরকম আমি নিয়েছি 16 আর 4 করে, এদিকে 16 এদিকে 4 করে 3টে টুকরো কেটে নিয়েছি। ক্যালিডোস্কোপে 3টে দর্পণ নিতে হয়, এরকমভাবে 3টে দর্পণ নিতে হয়। দর্পণগুলোকে এরকমভাবে আটকাতে হয়, এমনভাবে আটকাতে হয় যাতে 3জন মিলে একটা প্রিজমের মতো তৈরি হয়। তো এক হাতে কতটা হবে বুঝতে পারছি না, আমি এটাকে পজ করে দেখাচ্ছি তোমাকে। এই যে এরকমভাবে 3টেকে আমি এমনভাবে মুড়বো যাতে 3টে মিলে কীরকম তৈরি করে, একটা এরকম প্রিজমের মতো তৈরি হয়। একটু পজ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা এরকমভাবে 3টে অংশকে জুড়ে এরকম একটা প্রিজমের মতো বানিয়ে নেব, যার ভেতর দিকে থাকবে কি চকচকে অংশটা, মানে ভেতর দিকে থাকবে আয়নাটা, চকচকে অংশটা ভেতর দিকে থাকবে, আর আয়নার বা খসখসে অংশটা বাইরে থাকবে। মানে ভেতর দিকে চকচকে অংশটা থাকবে, বাইরের দিকে খসখসে অংশটা থাকবে। 3টেকে দেখো 4:1 অনুপাতে কেটে নিয়ে জোড়া লাগালে এরকম প্রিজমের মতো হয়ে যাবে। এবার এর বাইরে 2টো এরকম গোল টুকরো লাগবে। গোল টুকরোর মধ্যে একটা হচ্ছে গোল টুকরো হবে ঘষা কাচ দিয়ে তৈরি, আর একটা হচ্ছে এমনি টুকরো, মাঝখানে একটা ফুটো করতে হবে, ঠিক আছে? তার মধ্যে আমি 2টো টুকরো করেছি, মানে এটা একটা ঘষা কাচের টুকরো যেটা ফুটো করা নেই, আর এটার মধ্যে কী আছে, ফুটো করা আছে মাঝখানে। এবার এই যে তোমার প্রিজমের মতো যেটা হলো, সেটাকে কি করতে হবে, সেটাকে আমাদের এরকম একটা কাগজ দিয়ে মুড়তে হবে। তো আমি এক হাতে ধরে এরকমভাবে করতে পারছি না, যা হচ্ছে তোমরা নিজেরা একটু বুঝে নেবে ব্যাপারটা। এরকমভাবে কোনো কাগজের মাঝখানে রেখে রোল করতে হবে। তো যখন আমরা কাগজের মাঝখানে রেখে রোল করব, তার আগে আমাদের কী করতে হবে, এই যে ফাঁকা জায়গাটা হয়ে আছে এর মধ্যে কিছু রঙিন কাচের চুড়ির টুকরো, তারপরে তোমার চুমকি, চকচকে কিছু জিনিস, এগুলো আমরা দিয়ে দিব। দিয়ে এটাকে একটা মোটা শক্ত কাগজের মধ্যে দিয়ে এরকমভাবে এটাকে রোল করে এরকমভাবে একটা গোল বানিয়ে দিব, ঠিক আছে? এবার এই যে গোলটা হলো, সেই গোলের তোমার একদিকে কি লাগাবো, একদিকে লাগাবো এরকমভাবে আমাদের ঘষা কাচের টুকরোটা, আর একদিকে আমরা লাগাবো হচ্ছে এই যে ফুটো করা আছে সেই অংশটা। এবার আমরা যদি ঘষা কাচের দিকটা আলোর দিকে রাখি, আলো কুৎসর দিকে রেখে এদিকে চোখ লাগিয়ে তাকাই আর হাত দিয়ে গোল জিনিসটাকে ঘোরাই, তাহলে দেখব যে আমরা ভিতরে বিভিন্ন রকমের রং বেরঙের ছবি, কালারফুল ছবি এরকমভাবে কাঁচের মধ্যে ঘুরছে। তো এইটা অনেক ছোটোবেলায়, মানে আমরাও দেখিনি, হয়তো আমাদের বাবা মারা দেখেছে। মেলা টেলা আসলে তখন কিন্তু ঝুনঝুনি বাজিয়ে বা বায়োস্কোপ যেগুলো দেখায় ওরকম টাইপের লোকেরা কিন্তু এগুলো নিয়ে আর কি দেখাতো, বা বাড়িতেও অনেকে এরকমভাবে তৈরি করে এইগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মজা পেত। তো এটা হচ্ছে আমাদের ক্যালাইডোস্কোপ, হাতে তৈরি।
শুধু সিম্পলি বোঝার জন্য আমি এরকমভাবে কাগজ কেটে তোমাদের দেখালাম। কী কী লাগে অবশ্যই বুঝতে পেরেছো। 3টা কাঁচ, যার মাপটা হচ্ছে 4:1, ওই অনুপাতে না কাটলে 3টাকে লাগিয়ে আমি ত্রিভুজটা বানাতে পারবো না। এটা তোমরা দেখে বুঝতে পারলে যে 3টাকে যদি লাগাই আমি পরপর, এটা একটা কীরকম একটা ত্রিভুজ না, সরি, পিরামিডের মতো হচ্ছে। 3টে জিনিসকে আমি ঠিকমতো যদি জোড়া দিতে পারি তাহলে কিন্তু এটা 3জনে মিলে কী তৈরি করবে, একটা প্রিজমের মতো তৈরি করছে, যার চকচকে দিকটা কোথায় থাকবে, ভেতর দিকে, আর খসখসে দিকটা বাইরের দিকে। ভেতরে আমাকে কি দিতে হবে, কাঁচের চুড়ির টুকরো, রঙিন চুমকি, এগুলো এই ভেতরের অংশটার মধ্যে দিতে হবে। তারপর এটাকে এরকমভাবে কাগজের মধ্যে জড়িয়ে নিতে হবে রোল করে। আর রোলটার দুদিকে আমরা কী দেবো, একদিকে ঘষা কাঁচ আর একদিকে একটা কাগজ দিয়ে আটকাবো, যেখানে মাঝখানে ছিদ্র থাকবে। আলু কুৎসের দিকে ঘষা কাঁচটা রেখে আমাকে এই দিক দিয়ে চোখ দিয়ে তাকাতে হবে। তো এটা গেল আমাদের ক্যালাইডোস্কোপ। তো সবই যেগুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে আলোর তোমার প্রতিবিম্বের বিভিন্ন ঘটনা, প্রতিবিম্বেরই বিভিন্ন রকম প্রতিবিম্বের উদাহরণ। তো তোমরা এখান থেকে নিজেরা যেগুলো যেগুলো পরীক্ষায় প্রশ্ন হয় আমি কিছু কিছু বললাম, যেমন শর্ট প্রশ্ন হয় অ্যাঙ্গেলটা থেকে কটা হয়, কত অ্যাঙ্গেলে রাখলে কত হয়, সেখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। বা তুমি বাড়িতে ক্যালাইডোস্কোপ কীভাবে তৈরি করবে, বা এরকম একটা দূরের জিনিসকে দেখতে গেলে কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়, তাহলে পেরিস্কোপ হবে। এরকমভাবে কিন্তু প্রচুর ছোট ছোট মাল্টিপল চয়েসের প্রশ্ন আসতে পারে। আর সংজ্ঞা যেগুলো বললাম সেগুলো তৈরি করবে, ঠিক আছে। আগে তোমাদের আগের সপ্তাহে আমি ক্লাস নিতে পারি, শরীরটা আমার ভালো ছিল না, বুনুদেরও পরীক্ষা ছিল, ওই জন্য আমি আগের দিনের ক্লাসগুলো নিতে পারিনি। তো এগুলো থেকে দেখে নিও, যদি কোনো অসুবিধা থাকে তাহলে জানিও।